আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি চলে এসেছি এই মোরাক্কাব পর্বে পার্ট 2 এর মধ্যে আপনাদের ক্লাস নিয়ে। আমি গত ক্লাসে কিন্তু আপনাদেরকে মোরাক্কাব নিয়ে বেসিক যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনাদের শেখা দরকার, যেগুলো না শিখলে নয়, সেগুলো কিন্তু আমি আপনাদেরকে শিখে দিয়েছি এবং প্র্যাকটিস করিয়ে দিয়েছি। আজকে আমি আহ, যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোরাক্কাবের আমরা আর কিছু বাকি অংশ বাকি রয়েছে, যেগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো আমরা তাহলে শুরু করে লেট না করে, আমরা গত ক্লাসে আলিফের সঙ্গে 11 অবস্থায় 22 হরফ মোরাক্কাব হয় সেগুলো নিয়ে প্র্যাকটিস করেছি। তো এখন আমি প্র্যাকটিস করাবো হচ্ছে ওয়াও এর সঙ্গে 10 অবস্থায় 22টা হরফ মোরাক্কাব হয়, সেই হরফগুলো নিয়ে আমরা একটু উচ্চারণ সহিত আমরা প্র্যাকটিস করি একসাথে। তাহলে এটা হচ্ছে, ওই যে আমরা বলেছি এটা স্ট্রাকচারটা দিয়ে কি করেছে, মূলত তৈরি করেছে স্ট্রাকচারটি দিয়ে পাঁচটি হরফ তৈরি করা। তাহলে এটা হচ্ছে বা ওয়াও, যেহেতু নোক্তা নিচে আর নোক্তা উপরে থাকলে নুন। তাহলে পাশেরটা ওয়াও আমরা তো এমনিই চিনতেছি, কারণ এগুলো সবগুলো ওয়াও যেগুলো রেড কালার করা আছে। তাহলে নুন ওয়াও, ইয়া ওয়াও, তা ওয়াও, তা ওয়াও। তাহলে আমরা এক নোক্তা, দুই নোক্তা, তিন নোক্তা, জাস্ট এই পাঁচটা হরফ দিয়ে আমরা কিন্তু এর একটা স্ট্রাকচার ইউজ করে পাঁচটি হরফ আমরা মোরাক্কাব তৈরি করতে পারি। তারপর হচ্ছে এটি স্ট্রাকচারটা নিয়ে আমি আর স্ট্রাকচার এগুলো সম্পর্কে আর বেশি বলবো না, আমি জাস্ট উচ্চারণ করে করে আপনাদেরকে বুঝাই দিব যে বিষয়গুলো কিরকম পড়তে হয়। খ ওয়াও, জিম ওয়াও, হ্যাঁ ওয়াও, সিন ওয়াও, শিন ওয়াও, صاد واو، ضاد واو، طاء واو، ظا واو، عين واو، غين واو، فاء واو، قاف واو، كاف واو، لام واو، মিম ওয়াও, হা ওয়াও। আশা করি বুঝতে পেরেছি। কারণ এই মোরাক্কাব যেগুলো একটা একটা হরফের সাথে যেটা লেগে আসছে, যে এই হরফগুলো তো আমি প্রিভিয়াস ক্লাসে ভালোভাবে বিস্তারিত আলোচনা করেছি। এখন সামনের দিকে এত বিস্তারিত আলোচনা করবো না, আমি জাস্ট উচ্চারণ করে যাব, আপনারা জাস্ট আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন। আচ্ছা, অবশিষ্ট 7 হরফ ওয়াওয়ের সঙ্গে মোরাক্কাব হয় না, সেগুলো একটু দেখে নিন। যেমন দালের সাথে ওয়াওয়ের কোনোদিন মোরাক্কাব হয় না, কারণ এই দুটো শব্দ একসাথে আসতে পারে না, যুক্ত হতে পারে না। যেমন দাল ওয়াও, জাল ওয়াও, র ওয়াও, জা ওয়াও, ওয়াও ওয়াও, হামজা ওয়াও, আলিফ ওয়াও, এগুলো কিন্তু কোনো রকম মোরাক্কাব হয় না। নেক্সট আমরা হচ্ছে ইয়া দিয়ে কি শিখবো, মোরাক্কাব শিখবো। আমরা আলিফ দিয়ে শিখেছি, ওয়াও দিয়ে শিখেছি, এখন ইয়া দিয়ে 22 হরফ যেগুলো মোরাক্কাব হয় সেগুলো শিখবো। যেমন এটা হচ্ছে বা ইয়া, নুন ইয়া, ইয়া ইয়া, তা ইয়া, ফা ইয়া, হা ইয়া, হ ইয়া, জিম ইয়া, সিন ইয়া। আমি একটা বিষয় আপনাদেরকে বলি, যে আপনারা যত প্র্যাকটিস করবেন, যতবার পড়বেন আমার সাথে বা নিজে নিজে ভিডিওটি পজ করে, তত আপনাদের জন্য ভালো হবে এবং তত আপনি দ্রুত হরফগুলা ক্যাচ করতে পারবেন। শিন ইয়া, সদ ইয়া, দদ ইয়া, ত ইয়া, জ ইয়া, আইন ইয়া, গইন ইয়া, ফা ইয়া, কফ ইয়া, কাফ ইয়া, লাম ইয়া, মিম ইয়া, হা ইয়া। তারপর এখানে 7টি হরফ কিন্তু ইয়া এর সঙ্গে, সরি এটা আসার জন্য, অবশিষ্ট 7টি হরফ কিন্তু ইয়ার সঙ্গে মোরাক্কাব হয় না। যেমন দাল ইয়া, জাল ইয়া, র ইয়া, ঝা ইয়া, ওয়াও ইয়া, হামজা ইয়া, আলিফ ইয়া, এগুলো কিন্তু কোন রকম ইয়ার সঙ্গে মোরাক্কাব হয় না। তারপর আমরা কিছু প্র্যাকটিস করার জন্য কিছু যুক্ত বর্ণ নিয়ে এসেছি। এটা হচ্ছে সবচেয়ে মেন, এটা হচ্ছে সেমিফাইনাল বলা যায়। আমরা সামনে আর একটা বড় যে শব্দ রয়েছে সেগুলো পড়বো। আমরা এখন প্রথমত এই ছোট থেকে আমরা এগুলো একটু শেখার চেষ্টা করি, যে আপনি, আমি যদি না বলার আগে আপনি নিজে নিজে পারেন কিনা চেষ্টা করে দেখেন। যেমন আমি আপনাদেরকে বলতেছি, আপনারা আমার সাথে প্র্যাকটিস করেন। যেমন নিচে আমরা এই এক এরকম একটা কাটার চিহ্ন যেটাকে বলা হয় এক দাঁত, এই এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে কি হয়, বা হয়। এই এক দাঁতের উপরে উপর এক নোক্তা থাকলে কি হয়, নুন হয়। আমরা সেই প্রিভিয়াস ক্লাসগুলোতে পড়ে এসেছি। তাহলে এটা হচ্ছে বা নুন, আর এটাতে দেখলেই চেনা যাচ্ছে এটা হচ্ছে নুন। তাহলে এটা হবে বা নুন, নুন। তারপর আমি এটা বলি,
যেমন এটা কি হতে পারে আপনি নিজে একটু খেয়াল করে দেখেন। যেমন এটা আমরা ত্রিভুজের মধ্যে এটা পড়েছি, স্ট্রাকচার মধ্যে একটাতে নকতা থাকে না, একটাতে নকতা উপরে থাকে আর একটাতে নকতা নিচে থাকে। তো যেটাতে নকতা নিচে থাকে সেটা হচ্ছে জিম। তাহলে এটা হচ্ছে জিম। তারপর হচ্ছে তা। তা তো ইজিলি চেনা যাচ্ছে, তাহলে যে জিম তা। তারপর এটা হচ্ছে উপরে দুই নকতা থাকলে কি হয়, তা হয়। নিচে দুই নকতা থাকলে কি হয়, ইয়া হয়। তাহলে এটা তা, ইয়া। তারপর এটা পাশে হচ্ছে নুন, তা, ইয়া, নুন। তারপর নিচে দুই নুক্তা ইয়া, উপরে দুই নুক্তা তা। তারপর হচ্ছে নুন, ইয়া, তা, নুন। তারপর এই যে এক দাঁতের উপর তিন নুক্তা, তাহলে তা। যদি এখানে তিন দাঁত হইতো তাহলে এটা শিন হইতো। তাহলে বুঝতে পারতেছেন যে কি, এক দাঁতের উপর যদি তিনটা নুক্তা থাকে তাহলে তা। আর যদি তিন দাঁতের উপর তিনটা নুক্তা থাকে তাহলে সেটা তখন তা থাকে না, তখন সেটা কি হয়ে যায়, শিন হয়ে যায়। আমরা সেটা নিয়ে সামনে উদাহরণ দিলে আরো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর এটা হচ্ছে ফা, ফা, নুন। এটা হচ্ছে কি, এটা যেহেতু নক্তা নাই তাহলে এটা হচ্ছে হ্যাঁ। তাহলে হচ্ছে যে ফা, হ্যাঁ, ফা। এটা হচ্ছে কি, এটা যেহেতু নক্তা উপরে তাহলে এটা হচ্ছে খ। তাহলে এটা হচ্ছে বা, খ, বা। আচ্ছা, তারপর এটা পড়েছি জিম তা। আচ্ছা, এটা নিয়ে আমি একটু পর আলোচনা করতেছি। এই তিনটা হরফ নিয়ে একটু পর আলোচনা করতেছি আমি। তার বাহিরে এগুলো নিয়ে একটু আলোচনা করি। এটা হচ্ছে বা, আর এটা হচ্ছে তা। আমরা পড়েছি উপরে দুই নতি থাকলে সেটা কি হয়, তা হয়। তবে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, আপনি জাস্ট এরকম চিহ্ন যদি কোথাও দেখেন সেটা কিন্তু হা হয়ে থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নটি কিন্তু হা, এটা হচ্ছে হা এর চিহ্ন। তা আমরা ছোটবেলায় পড়েছি কি, হা এই চিহ্নটার উপর যদি দুইটা নক্ত হয় তাহলে সেটা হচ্ছে তা। আজকে জাস্ট এখানেই মনে রাখেন, এই চিহ্ন যখন দেখতে পাবেন তার উপরে যদি দুই নক্তা থাকে তাহলে সেটা তা হবে, আর যদি নক্তা না থাকে এরকম দেখতে পান তাহলে সেটা হবে হা। তাহলে এটা হচ্ছে বা, তা। আর এটা হচ্ছে ইয়া, হা। তারপর হচ্ছে নিচে দুই নক্তা, তাহলে এটা ইয়া। তারপর এটা আমরা পড়েছি সেই প্রিভিয়াস ক্লাসে যে এটা চারের মতো দেখতে, একটু কোণা হয়ে, তাহলে সেটা হচ্ছে হা। তাহলে এটা হচ্ছে ইয়া, হা, বা। এটা হচ্ছে কি, এক নক্তা নিচে, তাহলে বা। এটা হচ্ছে হা। তারপর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আলিফ। কেন আলিফ, কারণ আলিফ চিহ্নের লক্ষণ হচ্ছে কি সোজা হয়ে একটু ডান দিকে বাঁকা হবে। কিন্তু লাম চিহ্নের সহজ উপায় হচ্ছে কি, এই যে একদম সোজা লাম। আর এটা হচ্ছে বা, হা, মিম। মিমটা তো ইজিলি চেনা যাচ্ছে। আর এটা হচ্ছে সোজা লাম। এটা হচ্ছে ওই যে গেড়ি বাঁকা যেটা আমরা পড়েছিলাম। এটা হচ্ছে আইন, লাম, আইন। এটা লাম, এটা হচ্ছে কাফ। এটা কি, এটা হচ্ছে জিম, আইন, ল্যাম, নুন। আপনি জাস্ট আমার ভিডিওটি পজ করে আপনি নিজে নিজে প্র্যাকটিস করেন, দেখি হয় কিনা। যদি না হয় তাহলে আমার ভিডিওটি দেখেন, তাহলে আমার পজ ছেড়ে দিই তাহলে দেখতে পারেন। নুন, আইন, মিম, তা। মিম, তা, ত, আইন, হ্যাঁ, জিম, হ্যাঁ, লাম, ত, ইয়া, ফা, মিম। এই যে এটা একটু মিম, এটা একটু কষ্ট করে চিনতে হবে কারণ এগুলো হাফেজি থেকে নিয়ে আসছি তো, সেজন্য একটু আপনাদের বুঝতে কষ্ট হতে পারে। হাফেজি গুলোতে মিম শুরুর দিকে এরকম দেখাবে কিন্তু মাঝখানে একটু নিচের দিকে কোণা বের হবে, এটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে এটা মিম, মিম, তা, হা, তা, হা, নুন। আচ্ছা, অফ, ল্যাম, মিম। নিচে দুই নোক্তা থাকলে কি হয়, ইয়া। উপরে এক নোক্তা থাকলে নুন, ইয়া, নুন, অফ, ল্যাম। এটা হচ্ছে বা। আপনারা যত প্র্যাকটিস করবেন হরফগুলা, এখান থেকে যদি আপনি এখান থেকে এতটুকু ভালোভাবে প্র্যাকটিস করেন, এবং সামনে আরেকটি প্র্যাকটিস সেশন, প্র্যাকটিস মানে নিয়ে আসবো, এবং সেটিও যদি প্র্যাকটিস করেন, আমার মনে হয় না আপনার হরফ চিনে নেওয়ার কষ্ট হবে। যে সংযুক্ত হরফগুলা দেখলে মাত্র আপনি চিনে দিতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু ক্লাসগুলো ভালোভাবে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। ফা, কারণ এটা গোল মাথার উপর এক নোট থাকলে ফা, গোল মাথার উপর দুই নোট থাকলে কি হয়, কি হয়, ক। তাহলে ফা, কফ, ইয়া, র। বুঝা যাচ্ছে? সোজা থাকলে কি হয়, লাম। তাহলে এটাও সোজা লাম, এটাও সোজা লাম, তাহলে এটা লাম, লাম। তারপর এটাকে ঘেড়ি বাঁকা, আমি এটাকে বলি ঘেড়ি বাঁকা। ঠিক আছে, এটা মাঝখানে আসলে এরকম ঘেড়ি বাঁকা হয়ে আসে, সেজন্য এটাকে আইন বলি। আর এটার উপর যদি নোক্তা থাকতো তাহলে সেটাকে আমরা গইন বলবো। ঠিক আছে, তাহলে লাম, লাম, আইন, লাম। তারপর এটা হচ্ছে এই যে আমি বললাম কিছুক্ষণ আগে, এই যে এটা
যে একটু নিচের দিকে কাটার মতো হয়ে আসবে, যেটা মাঝখানে মিম আসে আর কি। মিমটা মাঝখানে এইভাবে এসে থাকে, যেগুলো হাফেজি কোরআন এগুলোতে, নুরানি এগুলোতে একদম একদম গোল হয়ে নিচের দিকে হয়ে আসবে, যেটা একদম ইজিলি আপনি চিনতে পারবেন। জাস্ট হাফেজি কোরআন শরীফ গুলোতে চিনার জন্য এই মিমটা একটু জরুরি, তাই মিমটা একটু দেখে শুনে পড়তে হবে আর কি। তাহলে লাম লাম আইন লাম মিম ইয়া নুন। তারপর হচ্ছে উপরে দুই নুন থাকলে কি হয়? তা হয়। তা, হ্যাঁ, মিম, লাম। ত, লাম, বা, নুন, ফা, সিন, কাফ। এখানে এটা কয়টা মাথা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা কাটা থাকলে কি হয়? নোক্তাবিহীন সিন হয়। তাহলে এটা হবে কাফ সিন বা। এটা হচ্ছে মিম, আর এটা হচ্ছে কিসের মাথা? সদ এর মাথা। তাহলে মিম সদ, আর এটা হচ্ছে ত, আর এটা হচ্ছে উপরে গোল মাথার উপর এক নক্তা থাকলে কি হয়? ফা হয়। তাহলে নিচে এটা হচ্ছে ইয়া। তাহলে মিম সদ ত ফা ইয়া। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এটা হচ্ছে গইন ইয়া তা। এটা কিভাবে বুঝতে পারলাম? কারণ আইনের যে চিহ্নটি রয়েছে, আইন আমরা ছোটবেলায় যেটা পড়েছি, সেটা যে মেইন হরফ যে আইন রয়েছে সেটার মাথাটা শুরুতে আসলে একদম ইজিলি চেনা যায়। জাস্ট উপরে নোক্তা থাকলে সেটা গয়েন হয়। তাহলে গয়েন ইয়া তা। ইয়া, তা, কাফ, লাম, মিম, আইন। এই যে আবার আসছে মিম। মিম, আমি মিমটা বারবার নিয়ে এসেছি আপনারা যেন সমস্যা না হয়, আপনারা যেন বুঝতে পারেন এবং আপনারা যেন ভুলে না যান মিমটা দেখতে কিরকম হয়। আইন, মিম, ইয়া, কফ। আর মিম, সিন, লাম, মিম, এটা কি হবে? আলিফ হবে, কারণ আলিফ চিহ্নের লক্ষণ হচ্ছে সোজা হয়ে ডান দিকে বাঁকা। তারপর হচ্ছে তা, তারপর হচ্ছে ইয়া, তারপর হচ্ছে তিন দাঁত আসছে। তিন দাঁত আসলে কি করতে হয়? উচ্চারণ সিন করতে হয়। তাহলে ইয়া, সিন, তা। এই যে ঘেরি বাঁকা আসে আবার। তাহলে এটা হচ্ছে গয়, তারপর এটা হচ্ছে ফা, তারপর এটা হচ্ছে র। একটু মিস্টেক হয়েছে। এটা হচ্ছে উপরে দুই নক্তা তা, তারপর হচ্ছে মিম, তারপর হচ্ছে কি বলো বলো? লাম। তারপর এটা হচ্ছে ইয়া, তারপর হচ্ছে কাফ। তাহলে তা, মিম, লাম, ইয়া, কাফ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তা, দত, লাম, ইয়া, লাম, নুন, তিন দাঁত থাকলে সিন, তা, আইন, ইয়া, নুন। এগুলো কেন আমি বারবার এভাবে পড়াচ্ছি? এগুলো যখন আপনি ভালোভাবে হরফগুলো চিনতে পারবেন, যত দ্রুত আপনি হরফ দেখা মাত্র ক্যাচ করতে পারবেন, আপনার তত সেন্টেন্স, যখন আমরা বড় আরবি হরফগুলো পড়বো, আরবি বাক্যগুলো পড়বো, তখন আপনার দ্রুত মানে ক্যাচ করাটা বৃদ্ধি হওয়ার কারণে আপনি দ্রুত সুন্দরভাবে কোরআন শরীফটা ভালোভাবে দ্রুত পড়তে পারবেন। যেমন হচ্ছে ওয়াও, আলিফ, লাম, মিম, ওয়াও, হামজা। তারপর হচ্ছে মিম, নুন, ইয়া, নুন, হচ্ছে শিন, ইয়া, হামজা। আশা করি আপনার এই যুক্ত বর্ণগুলো পড়তে আর কোনো রকম সমস্যা ফেস করতে হবে না। আপনি চেষ্টা করবেন আমার ভিডিওটি পজ করে আমার উচ্চারণ না শুনে পড়ানোর জন্য। যদি পড়তে না পারেন তাহলে আমার সাথে মিলাই মিলাই পড়বেন। আশা করি, আমার মনে হয় না আপনি পড়তে পারবেন না। আপনি যদি প্রিভিয়াস ক্লাসগুলো ভালোভাবে দেখে থাকেন বা প্রিভিয়াস লেসন গুলো ভালোভাবে প্র্যাকটিস করে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনি এই যুক্ত বর্ণগুলো ভালোভাবে পারবেন। ও আচ্ছা, আমি এখানে মাঝখানে তিনটি হরফ বলি না আর কি, ঠিক আছে? এটা কেন বলি না, আপনারা একটু কষ্ট হতে পারে সেই জন্য আমি বলি না। এখানে আমরা কিছুক্ষণ আগে একটা জিনিস আপনার দেখাই। এই যে এই চিহ্নটি এক দাঁত হিসেবে আমরা পড়েছি, এটার অপোজিট আরেকটা রয়েছে যেটাকে বলা হয় উল্টা দাঁত, যেটা এখন আমি পড়বো। এই যে কালো ব্ল্যাক কালার যতটুকু আছে ততটুক, এটাকে বলা হচ্ছে উল্টা দাঁত। এটা জাস্ট আমরা যখন দেখতে পাবো তখনই আমরা ওইটার মতো বিহেভ করবে। ওটাতে যেমন উপরে নোক্তা থাকলে নুন হয়, নিচে এক নোক্তা থাকলে বা হয়, উপরে এক নোক্তা থাকলে নুন হয়, তেমনি ভাবে নিচে দুই নক্তা থাকলে ইয়া হয়, এবং তেমনি ভাবে উপরে দুই নক্তা থাকলে কি হয়? তা হয়। সেম ওটার মতো, বাট এটাতে আকৃতিটা একটু ভিন্ন। ওটাকে বলে এক দাঁত যেটা সোজা, আর এটা একটু বাঁকা নিচের দিকে, সেজন্য এটাকে বলা উল্টা দাঁত। যেমন এখানে দেখতে পাচ্ছি যে উপরে দুই নক্তা, সেজন্য এটাকে তা হিসাবে আমরা পড়ি। যেমন উপরে দুই নক্তা, এটাকেও তা হিসাবে পড়ি, সেজন্য এটা তা, হা, এটা তা, জিম। তারপর হচ্ছে আমরা এই যে এখানে পৃথক পৃথক দুইটি নক্তা,
নোক্তা যদি একসাথে হয় তাহলে সেই নোক্তার আলাদা উচ্চারণ হয়, কিন্তু যখন পৃথক পৃথক দেখবো তার মানে সেখানে দুইটা হরফ মাস্ট রয়েছে। সেটা একদম মনে রাখবে, ঠিক আছে? যেমন এখানে আলাদা প্রথম নোক্তাটি উপরে রয়েছে, তার মানে এই কাটা দাঁত উল্টা দাঁতের উপরে রয়েছে, তাহলে সেটা নুন। আর এই যে হা, এই যে হা, এই হাটার উপরে আরেকটি নোক্তা রয়েছে, তার জন্য সেটা হচ্ছে খ। তাহলে এটা হবে নুন খ। তারপর এখানে দেখেন, এখানে কিন্তু দুইটি হরফ, বাট কিন্তু একটু খেয়াল করে দেখেন, দুইটি হরফ পৃথক আসে না, একই সাথে এসেছে। এখানে যদি দুইটি হরফ পৃথক পৃথক আসতো তাহলে আরেকটি দুইটি হরফের উচ্চারণ ভিন্ন রকম হইতো, কিন্তু এখানে দুইটি হরফের উচ্চারণ কিন্তু ভিন্ন। বাট একটু আমি আপনাদেরকে ক্লারিফাই করতেছি, যেমন উল্টা দেখতে পাচ্ছি না, উল্টা দাঁতের নিচে কিন্তু দুই নক্তা হিসাব করতে হবে আপনার, কারণ হা এদিকে যদি নক্তা না থাকতো তাহলে হা হয়তো এক নক্তা থাকলে আবার জিম হইতো, কিন্তু এখানে যেহেতু দুই নক্তা এসেছে তার মানে এটা ওইটার জন্য এসেছে, তাহলে ওইটার নিচে হিসাব করতে হবে, তাই হচ্ছে এটা ইয়া, তারপর হচ্ছে হা, তাহলে এটা হবে ইয়া হা। আর এখানে দুইটা পৃথক পৃথক এসেছে, একটা উল্টা দাঁতের নিচে হিসাব করতে হবে, সেই হিসেবে এটা বা। আরেকটা হচ্ছে হায়ের মাঝখানে যেহেতু নক্তা, তাহলে সেটা হচ্ছে জিম, তাহলে এটা হবে বা জিম। আশা করি আপনাদের বিষয়টি বুঝতে পেরেছেন। তাই আমি এখন তাহলে এটা বলি, যেমন উপরে দুই নোক্তা তা, তারপর এই তারটাকে যদি আমরা মুছে দেই, জাস্ট এই যে দেখেন, এখন জাস্ট কিসের মতো লাগে, হায়ের মতো লাগে, তাহলে তা হা তা। যেমন এটা দেখেন উল্টা দাঁত আছে, এই উল্টা দাঁত নিচে কয় নুক্তা, দুই নুক্তা, তাহলে এটা কি হবে ইয়া। আর এই উল্টা দাঁতটা যদি ক্রস করে দিই, যদি না থাকে তাহলে আরেকটা চিহ্ন দেখতে পাচ্ছেন ভাই, এভাবে হয়ে এভাবে, তাহলে এটার নিচে আছে এক নুক্তা, তাহলে সেটা হবে কি, এই ত্রিভুজ আকৃতির নিচে যদি এক নুক্তা থাকলে আমরা কি পড়ছিলাম, জিম, তাহলে এটা ইয়া জিম বা। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওই উল্টা আকৃতির নিচে এক নোক্তা, তাহলে সেটা কি হবে বা। আর এই ত্রিভুজ মতো যেটা রয়েছে সেটার উপরে এক নোক্তা, তাহলে সেটা হবে খ। তাহলে বা খ তা। আশা করি আপনাদের এই উল্টা দাঁতের চিহ্নটি নিয়েও আর সমস্যা হবে না। আমরা নেক্সট পার্টে এই যুক্ত বর্ণগুলো নিয়ে একটু ভালোভাবে প্র্যাকটিস করব। তাহলে আজকের ভিডিও এখানে রইলো, আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন এবং আমরা নেক্সট সেশনে এগুলো নিয়ে একটু প্র্যাকটিস করব। তা আজকের মতো এখানে রইলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।